হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। নতুন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন বা রিনিউ অ্যাপ্লিকেশন এই রিলেটেড ভিডিও তো সবাই দেখায়, কিন্তু একবার আপনি অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু কোনো কারণবশত সেই অ্যাপ্লিকেশানের প্রসেস করা সম্ভব হয়নি, বা যে অ্যাপ্লিকেশানটি আছে বা করেছিলেন সেই অ্যাপ্লিকেশানে আপনার পাসপোর্ট জেনারেট হয়নি, আপনি নতুনভাবে আবার অ্যাপ্লিকেশান করতে চান, সেই ক্ষেত্রে আপনার করণীয় কী? কারণ অন্য অন্য ডকুমেন্টসের ক্ষেত্রে আপনার একটা অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়েছে বা কোনো রকমভাবে কাজ হয়নি, আপনারা কিন্তু নতুনভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশান করে সেই ডকুমেন্টসটা তৈরি করতে পারেন। কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু এমনটাই নয়। তো সেই পাসপোর্টের ক্ষেত্রে কী প্রসেস আছে আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো এবং আবেদন করে দেখাবো। আপনারা সেই মতো কিন্তু আবেদন করবেন এবং আপনাদের যে পাসপোর্টটি সেই পাসপোর্টটি কিন্তু জেনারেট হয়ে আপনাদের বাড়িতে চলে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। অন স্ক্রিনে কিন্তু আমি একটি ফ্রেশ পাসপোর্টের অ্যাপ্লিকেশান দেখাচ্ছি এবং এই অ্যাপ্লিকেশানটি কিন্তু করা হয়েছিল কবে? 21/2/2020 সালে, অর্থাৎ আজকে কিন্তু আপনাদের 13/4/2024, অর্থাৎ আজ থেকে কিন্তু 3 বছর আগে। অর্থাৎ এই ব্যক্তি কিন্তু তার নিজের নামে একটি পাসপোর্টের জন্য আবেদন করেছিল, কিন্তু কোনো কারণবশত সেই পাসপোর্টের আবেদনটি কিন্তু কোনো রকমভাবে প্রসেস করা সম্ভব হয়নি এবং এখানে কিন্তু ফাইল নাম্বারটাও আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এবং তার ফাইল নাম্বার লাস্ট 4 ডিজিট হচ্ছে 8920। এবার আমি এই 8920 স্ট্যাটাসটা দেখাবো আপনাদের। দেখুন সেই ফাইল নাম্বার 8920 এবং আবেদনটি করা হয়েছিল সেই একই ডেট, দেখুন 21/2/2020-তে। এর স্ট্যাটাস কী বলছে? দিস ফাইল হ্যাজ বিন ক্লোজড অ্যান্ড নো ফার্দার প্রসেসিং উইথ বি ডান অন দ্য পাসপোর্ট অ্যাপ্লিকেশন। প্লিজ কন্ট্যাক্ট দ্য রিজনাল পাসপোর্ট অফিস ফর ফার্দার কোয়ারি। অর্থাৎ এই যে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের ফাইলটি ক্লোজ করে দেওয়া হয়েছে কোনো কারণবশত বা কোনো অবজেকশনের কারণে কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে এবং আপনার কিন্তু এই ফাইলে কোনো রকম প্রসেসিং করা সম্ভব হবে না, আর কোনো দিনও করবেও না পাসপোর্ট আধিকারিকরা। এবং আরও জানার জন্য আপনাদের পাসপোর্ট রিজনাল যে অফিস আছে সেখানে কিন্তু ভিজিট করতে বলছে আপনাকে। এবারে আপনাদের যদি কোনো রকমভাবে এরকম কেস হয়ে থাকে বা আপনি অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু আপনার পাসপোর্টটা জেনারেট হয়নি কোনো কারণবশত বা কোনো অবজেকশান এসেছে, তাহলে আপনি মনে করছেন যে আপনি ওই ফাইল নাম্বার বাদ দিয়ে একটি নতুন ফাইল নাম্বার জেনারেট করে আপনি পাসপোর্টটা তৈরি করবেন। এরকম কিন্তু করলে আপনাদের কিন্তু পাসপোর্ট হবে না। তার কারণ হচ্ছে আপনাদের কিন্তু যদি এরকম কোনো দিন আপনি যদি পাসপোর্ট অ্যাপ্লিকেশান করে থাকেন এবং এরকম যদি আপনাদের ফাইলটা ক্লোজ হয়ে থাকে, স্ট্যাটাস দেখায় যে ক্লোজ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার পাসপোর্ট রিজনাল যে পাসপোর্ট অফিস আছে আপনাদের নিকটবর্তী, সেই রিজনাল পাসপোর্ট অফিসে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে এবং ভিজিট করার পরে আধিকারিকের সাথে কথা বলতে হবে এবং সমস্ত নথিপত্র দেখিয়ে বলতে হবে যে স্যার, আমার এই যে ফাইল নাম্বার আমি জেনারেট করেছিলাম, এই ফাইল নাম্বারের যে ক্লোজ লেটার, অর্থাৎ সেই ক্লোজ লেটারটা কিন্তু আমার দিতে হবে। আমার ক্লোজ লেটারটা নিয়ে কিন্তু আপনাদের নতুনভাবে আবার ফ্রেশ পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এবং সেই ক্লোজ যে লেটারটা সেটি কিন্তু আপনি যে নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন সেই যেখানে আপনার ছবি তুলবে আর কি, সেই আধিকারিক কিন্তু সেই ক্লোজ যে লেটারটি সেটি কিন্তু দেখবে এবং তাছাড়াও কিন্তু আপনাদের যে এই ক্লোজ যে ফাইলটি ক্লোজ হয়েছে এই ফাইলটি নাম্বার এবং তার কবে আবেদন করেছিলেন এবং কোন আরপিওতে করেছিলেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখন যে নতুনভাবে পাসপোর্ট করার জন্য ফর্ম ফিল আপ করবেন সেই ফর্মে কিন্তু মেনশন করতে হবে। তো চলুন কীভাবে করবেন আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি।
সবার প্রথমে ভারতবর্ষের যে পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এবং আসার পরে কিন্তু এখান থেকে আপনারা যারা নতুন ইউজার তারা কিন্তু নিউ রেজিস্ট্রেশন করবেন এবং যারা এক্সিস্টিং তারা কিন্তু লগ ইন করবেন। তো আমি নিউ রেজিস্ট্রেশন দেখাচ্ছি না, কারণ ভিডিওটি কিন্তু বড় হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি এক্সিস্টিং ইউজার আইডিতে আমি ক্লিক করছি এবং ক্লিক করার পরে কিন্তু আমার সামনে একটি আইডি লেখার জায়গা দেবে, যেখানে কিন্তু আমার ইমেল আইডি বা যে আইডি তৈরি করেছিলাম সেই আইডি কিন্তু এখানে লিখবো। লেখার পরে কিন্তু এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপরে আমি কিন্তু পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচার কোড ফিল করে কিন্তু আমি লগ ইন করে নেব। লগ ইন করার পরে আপনাদের এখান থেকে বা সাইটে একটি লেখা দেখতে পাবেন, অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অবলিক রি ইস্যু অফ পাসপোর্ট, এখানে আপনারা ক্লিক করবেন এবং সবার উপরে কিন্তু দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অবলিক রি ইস্যু অফ পাসপোর্ট। এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু আপনাদের বিভিন্ন রকম নোট দেওয়া থাকবে, নোটসগুলো কিন্তু আপনারা পড়বেন, পড়ার পরে কিন্তু ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা কী করবেন, প্রথমটা কিন্তু ফ্রেশ পাসপোর্টে ক্লিক করবেন, দ্বিতীয়টা কিন্তু নর্মাল বা তৎকালও করতে পারেন এবং তৃতীয়টা কিন্তু আপনারা 36 পেজেরও করতে পারেন, কি আবার 60 পেজেরও করতে পারেন। 36 পেজের করলে কিন্তু আপনাদের 1500 টাকা চার্জ দিতে হবে সরকারি চার্জ, এবং 60 পেজ বা 60 পেজের করলে কিন্তু আপনাদের 2000 টাকা চার্জ দিতে হবে। তারপরে আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা যেমনভাবে নতুন পাসপোর্ট বা ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাই করেন সেরকমভাবে কিন্তু অ্যাপ্লাই করবে, সেম টু সেমভাবে কিন্তু অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনাদের নাম দেবেন, ফার্স্ট নেম দেবেন, তার দ্বিতীয় ঘরে কিন্তু লাস্ট নেম দেবেন। আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি কি নাম পরিবর্তন আপনাদের আলাদা কোনো নাম আছে তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এখানে কিন্তু আপনাদের যদি নাম পরিবর্তন করতে চান তাহলে ইয়েস করবেন, তাহলে নো করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের জন্ম তারিখ যেটা আছে সেটি কিন্তু আপনারা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে যে না এই যে অপশানটি আছে, ইজ ইয়োর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, আপনার কি জন্ম ইন্ডিয়ার বাইরে, যদি হয়ে থাকে তাহলে ইয়েস, নাহলে নো করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে প্লেস অফ বার্থ অর্থাৎ কোথায় আপনার জন্ম হয়েছিল, এই জায়গাটা কিন্তু মানুষ প্রত্যেকে ভুল করে, যে ধরুন আপনার জন্ম হয়েছে কোনো নার্সিংহোম বা হসপিটালে, কিন্তু আপনি এখানে দিয়ে দেন যে আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নাম দিয়ে দেন, কিন্তু এটা করবেন না। আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ 1990-এর আগে যাদের জন্ম তাদের কিন্তু বার্থ সার্টিফিকেটের প্রয়োজন নেই, এবং 1990-এর থেকে তারপরে যাদের জন্ম তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি পাসপোর্টের ক্ষেত্রে। অর্থাৎ সেই বার্থ সার্টিফিকেটে একটি জায়গায় লেখা আছে প্লেস অফ বার্থ, সেই প্লেস অফ বার্থ যেটা লেখা থাকবে সেইটাই কিন্তু আপনারা এখানে লিখবেন। সেটা হসপিটালের নাম হতে পারে, সেটা নার্সিংহোমের নাম হতে পারে, বা সেটি যে কোনো জায়গার নাম হতে পারে। এবং ধরুন আপনার মা যখন আপনি ডেলিভারি হবেন তখন কিন্তু আপনার যে দাদুর বাড়িতে ছিল, তো সেই দাদুর বাড়ির অ্যাড্রেস কিন্তু লেখা থাকে, তো আপনারা কিন্তু সেই দাদুর বাড়ির অ্যাড্রেসও লিখবেন। তারপরে এখান থেকে আপনাদের যে স্টেটটা আছে সেই স্টেটটা কিন্তু সিলেক্ট করবেন, এখান থেকে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আপনাদের যে আপনারা বিবাহিত না অবিবাহিত সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের যে সিটিজেন অফ ইন্ডিয়ান বাই মানে ইন্ডিয়ায় যে আপনি বসবাস করেন কোন সূত্রে, জন্মসূত্রে নাকি আপনার রেজিস্ট্রেশন সূত্রে না অন্য কোনো সূত্রে, সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু জন্মসূত্রে সিলেক্ট করেছি। তারপরে আপনাদের যে প্যান কার্ড যদি থেকে থাকে এখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন প্যান কার্ড নাম্বারটা, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। আর ভোটার কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, এটাও কিন্তু ম্যান্ডেটরি নয়। এবং এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনি কী কাজ করেন, সেই কী কাজ করেন সেটি কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের কি বলা হয়েছে যে আপনার বাবা কিংবা মা কিংবা স্বামী বা আপনার স্ত্রী কোনো গভর্নমেন্ট ছোটোখাটো চাকরি করে থাকে, যদি করে থাকে তাহলে ইয়েস, নাহলে কিন্তু নো করবেন। তারপরে আপনি কি পাস, এই জায়গাটা কিন্তু ভালোভাবে আবার দেখবেন আপনি কি পাস, এডুকেশন কোয়ালিফিকেশান। তো আপনার যার কাছে যে সার্টিফিকেটটা অ্যাভেলেবেল আছে যেটি আপনি দেখাতে পারবেন সেটাই কিন্তু দেবেন। আপনি ধরুন উচ্চ মাধ্যমিক পাস কিন্তু আপনার কাছে সার্টিফিকেট নেই, আপনার কাছে মাধ্যমিক সার্টিফিকেট আছে, আপনি কিন্তু মাধ্যমিকটা দেখাবেন, উচ্চ মাধ্যমিক কিন্তু দেখাবেন না, কারণ সার্টিফিকেট না দেখাতে পারলে কিন্তু পাসপোর্ট অফিসে কিন্তু আপনার পাসপোর্টটা আটকে যাবে। অর্থাৎ আপনার কাছে যে
এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেটটা অ্যাভেলেবেল আছে সেটাই কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। তবে এখানে একটি কথা মনে রাখবেন, যারা মাধ্যমিক বা তার সমতুল্য অন্য কোনো পরীক্ষায় পাস হয়ে থাকেন তারা কিন্তু অটোমেটিক্যালি এখানে নন ইসিআর ক্যাটাগরির মধ্যে পড়বেন। আর যারা কিন্তু মাধ্যমিকের নিচে পাস তারা কিন্তু নন ইসিআর ক্যাটাগরির এখানে কিন্তু নো থাকবে, ঠিক আছে। তারপরে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো আইডেন্টিফিকেশান মার্ক বা দিতে পারেন, নাও দিতে পারেন, এটি কিন্তু অপশনাল। তারপরে কিন্তু আপনাদের আধার কার্ড, এই আধার কার্ড নাম্বারটি কিন্তু এখানে যদি থেকে থাকে আপনারা কিন্তু লিখে দেবেন, অবশ্যই কিন্তু আপনাদের আছে। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, এই নোটটা কিন্তু আপনারা পড়বেন। পড়ার পরে কিন্তু এখানে একটি আই এগ্রি, এখানে ইয়েসে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর ডেটাটা কিন্তু সেভ করে নেবেন। তারপরে এখান থেকে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের বাবার নাম লিখতে হবে। তো বাবার প্রথম নাম লিখে দেবেন। যদি বাবার কোনো মিডিল নাম থেকে থাকে তাহলে এই প্রথম ঘরে কিন্তু প্রথম নাম স্পেস মিডিল নাম লিখে দেবেন। তারপরে লাস্ট ঘরে কিন্তু সার নেম বা টাইটেলটা লিখে দেবেন। একই রকম ক্ষেত্রে কিন্তু মায়ের নাম এখানে লিখবেন এবং সার নেমটা কিন্তু এখানে লিখবেন। তারপরে আপনাদের এই মা বাবার মধ্যে কে লিগ্যাল গার্জিয়ান, সেই গার্জিয়ানের নাম কিন্তু এখানে লিখবেন। এখানে তার সার নেম লিখবেন। এখান থেকে কিন্তু আপনারা ডেটাটা সেভ করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। তবে মাথায় রাখবেন যে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে যেটা লিখবেন, অর্থাৎ আমি যে লাল কালারের ঘর করে দিয়েছি, এখানে যেটা লিখবেন আপনাদের পাসপোর্টে কিন্তু সেটাই উঠবে। অর্থাৎ এখানে কিন্তু আপনারা ভালোভাবে লিখবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে ইজ ইওর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, এটা কিন্তু নো হবে যদি আপনাদের ইন্ডিয়ার মধ্যে বসবাস করে থাকেন। তারপরে আপনাদের গ্রামের নামটা এখানে লিখে দেবেন এই ঘরে। তারপরে সেখান থেকে কিন্তু আপনাদের রাজ্যের নামটা লিখে দেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবেন। তবে এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু আমি একটু বলে রাখি, ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু আপনারা ভুল করেন। কারণ আপনাদের ধরেন আপনারা জানেন আপনাদের ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনাস, ঠিক আছে, নর্থ 24 পরগনাস। কিন্তু এই জায়গাটায় কিন্তু আপনাদের নর্থ 24 পরগনাস হবে না। এই নর্থ 24 পরগনাসের এগেনস্টে একটি সাব ডিস্ট্রিক্ট আছে, সেই সাব ডিস্ট্রিক্ট কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। যদি সাব ডিস্ট্রিক্ট না বসান তাহলে কিন্তু আপনাদের যে নির্দিষ্ট পুলিশ স্টেশনে আপনি বসবাস করেন সেই পুলিশ স্টেশনে কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু আমি যেহেতু নর্থ 24 পরগনাসে বসবাস করি, কিন্তু আমার সাব ডিস্ট্রিক্ট হচ্ছে বসিরহাট, সেই কারণে কিন্তু আমি এখানে বসিরহাট দিয়েছি ডিস্ট্রিক্টের ওই জায়গায়। আমি কিন্তু নর্থ 24 পরগনাস দেইনি, বসিরহাট যেই দিয়েছে কিন্তু আমি পুলিশ স্টেশনটা পেয়ে গেছি বসিরহাট পিএস। তারপরে এখান থেকে আপনারা পিনকোডটা সিলেক্ট করবেন, এখানে আপনাদের মোবাইল নাম্বার বসাবেন, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস বসাবেন। তারপরে কিন্তু আপনাদের এই ঘরটা চলে আসবে যে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল। আপনাদের যে অ্যাড্রেসটা লিখেছেন, অর্থাৎ এই যে অ্যাড্রেসটা লিখেছেন এই অ্যাড্রেসটা কি বর্তমানে এখন আছে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তারপরে কিন্তু যেই ইয়েস করবেন আপনাদের সামনে কিন্তু আবারও একটি অপশান উঠে আসবে যে ইজ ইওর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। আপনাদের বর্তমান ঠিকানা এবং মানে সারা জীবনের ঠিকানা কি একই, যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা সেভ অপশানে ক্লিক করে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের বলা হচ্ছে যে আপনাদের এখানে আপনাদের মানে একটি অল্টারনেটিভ নাম্বার এবং একটি ব্যক্তির নাম এমার্জেন্সি কন্ট্যাক্টের ক্ষেত্রে কিন্তু দিতে হবে। এখানে লেখা আছে এমার্জেন্সি কন্ট্যাক্ট। তো এখানে কিন্তু আপনারা যার নাম দিতে চান তার নাম কমা দিয়ে তার টোটাল ঠিকানাটা দেবেন। তারপরে নিচের ঘরে কিন্তু তার মোবাইল নাম্বারটা বসাবেন, বসিয়ে কিন্তু এখান থেকে সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এটাই হচ্ছে সেই ফর্মের কিন্তু মূল জায়গা। এখান থেকে প্রথমটা কিন্তু আপনাদের নো থাকবে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনাদের এখানে বলা হয়েছে ডিটেলস অফ প্রিভিউ অবলিক কারেন্ট ডোমেস্টিক অবলিক অফিসিয়াল পাসপোর্ট। তো যেহেতু আপনার ডোমেস্টিক বা অফিসিয়াল পাসপোর্ট নাই, তাই সেই কারণে কিন্তু আপনারা এখান থেকে ডিটেলস নট অ্যাভেলেবেলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের বলা হচ্ছে যে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার অ্যাপ্লাই ফর পাসপোর্ট বাট নট ইস্যু। দেখতে পাচ্ছেন যে আপনি একটি পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলেন কিন্তু ইস্যু হয়নি পাসপোর্টটি। যদি এরকম কেস থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে ইয়েস করবেন। ইয়েস করার পরে কিন্তু এখানে ফাইল নাম্বারটা বসিয়ে দেবেন, অর্থাৎ যে ফাইল নাম্বারটি আছে সেই ফাইল নাম্বার কিন্তু বসিয়ে দেবেন এবং কবে অ্যাপ্লাই করেছিলেন সেই ডেটটাও কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং কোন পাসপোর্ট অফিসে অ্যাপ্লাই করেছিলেন সেই অফিসের নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন। আপনারা মনে করছেন যে আমার আগের ফাইল ছিল
কিন্তু আমি পাসপোর্ট যে এই নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশানে দেখাবো না, তাহলে আমার ইজিলি পাসপোর্ট বেরিয়ে যাবে। কিন্তু আপনার যে ডেটাবেস আছে, যখন আপনার পাসপোর্টটি প্রসেসিং হয়ে রিজনাল পাসপোর্ট অফিসে যাবে, তখন কিন্তু সেই ডেটাবেসের সঙ্গে এই ডেটাবেস ম্যাচ হয়ে গিয়ে কিন্তু আপনাদের দুটো ফাইল নাম্বার শো করবে, তখন কিন্তু আপনাদের ফাইলটি রিজেক্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে আপনারা কোনো রকমভাবে কিন্তু মানে ফাঁকি মারার চেষ্টা করবেন না বা চালাকির চেষ্টা করবেন না। এখানে কিন্তু আপনারা অবশ্যই ফাইল নাম্বার বসাবেন। তারপরে এখান থেকে আপনারা কিন্তু সেভ ক্লিক করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা নেক্সট যে অপশান আছে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখান থেকে যতটা অপশান আছে সমস্ত অপশানে কিন্তু নো করে দেবেন। নো করার পরে কিন্তু সেভে আপনারা কিন্তু ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর কিন্তু এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার পাসপোর্টের যে বই হবে সেই বইয়ের যে প্রিভিউ সেইটা কিন্তু দেখাচ্ছে এখানে। তো আপনারা কিন্তু এটা দেখবেন, তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু এখানে আপনারা এখান থেকে আপনারা নেক্সট যে অপশানটা আছে নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বলা হচ্ছে প্রুফ অফ বার্থ। তো এই যে জায়গাটা আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এর মধ্যে কিন্তু একাধিক ডকুমেন্টের নাম আছে, সেই তার মধ্যে যে ডকুমেন্টটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেই ডকুমেন্টটা কিন্তু এখানে আপনারা সাবমিট করবেন। তারপরে সাবমিট বলতে আপলোড করতে হবে না, শুধুমাত্র সিলেক্ট করবেন। তারপরে কিন্তু নিচের দিকে আছে কি প্রুফ অফ অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো আপনার মানে বর্তমান ঠিকানা অনুযায়ী আপনাদের কি দিতে চান সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে আপনারা আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের যে জায়গার নাম সেই জায়গার নামটি কিন্তু এখানে লিখে দেবেন এবং অটোমেটিক্যালি কিন্তু কোন ডেটে অ্যাপ্লাই করছেন সেই ডেটটা চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনারা এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকার পরে কিন্তু সাবমিট ফর্মে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে কিন্তু আপনাদের ইওর অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দেখা দেবে। তারপরে এখান থেকে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তারপরে সেখান থেকে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট দেবেন, এখানে টিক করবেন। টিক করার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে কিছু ডিটেলস দেখাবে এবং এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে আপনাদের দেখুন এখন কিন্তু বর্তমানে আর কলকাতায় বা আপনাদের যে হেড অফিস সেখানে কিন্তু যেতে হয় না, এখন কিন্তু সাব অফিস দিয়ে দিয়েছে নিজ নিজ এলাকায়। তো আপনারা সেই যে আপনাদের যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় সাব অফিস যেটা আছে এই লোকেশন থেকে কিন্তু সেটা সিলেক্ট করে নেবেন। আমি দেখতে পাচ্ছেন পোস্ট অফিস PSK বসিরহাটলি আমি কিন্তু এখানে মানে সিলেক্ট করে নিয়েছি। অ্যাড্রেসটাও এখানে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল করে আমি নেক্সট অপশানে ক্লিক করছি। তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এবং যেখানে কিন্তু আপনাদের নাম টাম সমস্ত কিছু লেখা থাকবে এবং যেহেতু আমি 36 পেজে অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে কিন্তু আমার গভর্নমেন্ট ফি দিতে হচ্ছে 1500 টাকা। এখান থেকে আপনারা পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে কিন্তু ওকে আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করবেন। তারপরে যেমনভাবে পেমেন্ট দিতে হয় সেমনভাবে কিন্তু আপনারা পেমেন্ট দেবেন। তবে আমি কিন্তু সাজেস্ট করব এখান থেকে আপনারা ইউপিআই যেটা আছে ইউপিআইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ওখানে একটা থাকবে ইউপিআই, একটা থাকবে যে কিউআর কোড জেনারেট। তো আপনারা কিন্তু কিউআর কোড জেনারেট করে আপনারা কিন্তু পেমেন্টটা দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই 1500 টাকার কিউআর কোডটা কিন্তু আমি জেনারেট করেছি এবং জেনারেট করার পরে কিন্তু আমি এই কোডেই কিন্তু আমি পেমেন্টটা দিয়েছি এবং অলমোস্ট পেমেন্টটা কিন্তু ডান হয়ে গেছে। তারপরে এই পেজে কিন্তু একটু ওয়েট করবেন, পেজটা কিন্তু কেটে দেবেন না। কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনাদের এরকম একটি ফ্ল্যাশ মেসেজ ওপেন হবে যে ইওর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেসফুল। ওকে অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, নিচের দিকে আসবেন এবং এখান থেকে আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট এটাতে আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে কিন্তু আপনাদের পুরো ডেটাটাই কিন্তু শো করবে এবং এখানে আপনাদের মানে কোন ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেটি কিন্তু এখানে লেখা থাকবে। দেখতে পাচ্ছেন আজকে কালকের তারিখে কিন্তু অ্যাপ্লিকেশানটা আপনার মানে অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া গেছে 14/3, আজকে কিন্তু 13/3 এবং তার ব্যাচ নাম্বার কিন্তু 2 এবং সিকোয়েন্স নাম্বার কিন্তু 1। অর্থাৎ এটি কিন্তু আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। এটাই কিন্তু আপনাদের মেন কাগজ। আশা করি
আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা একবার পাসপোর্ট অ্যাপ্লিকেশান করার পর কিভাবে আপনারা দুবার মানে সেকেন্ডবার অ্যাপ্লিকেশান করবেন এবং তার জন্য করণীয় কী, এবং আপনাদের যে ধরুন আপনারা জানেন না তবু আপনারা অ্যাপ্লাই করে ফেললেন, তাহলে কিন্তু আপনারা ওই 1500 টাকাটাই কিন্তু আপনাদের বেকার চলে যাবে। কারণ অবশ্যই কিন্তু আপনারা ক্লোজ লেটারটা রিজনাল পাসপোর্ট অফিস থেকে কালেক্ট করার পরেই কিন্তু আবেদনটি করবেন। আশা করি কিন্তু সবাই বুঝতে পেরেছেন এবং ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এটি কিন্তু অনেকের জানা ছিল না, তো এটি কিন্তু আপনারা অবশ্যই জেনে তারপরে অ্যাপ্লাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।